একে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্তমাখা পাঞ্জাবি আমায় ধুতে বলছেন আপনি? আমাকেও পাপের অংশীদার বানাতে চান আপনি? তৌসির এটা শুনে অল্প তেড়িক করে রেগে বলে, ওই মাগি, ওই মাগি তোমার জামাইয়ের বিছানা টানতেছিল, আর ওরও তুমি অসহায় বইতেছ। নাঝা এই গালি শুনে চোখ মুখ কুঁচকে নেয়। কি গালি? নাঝা দাঁত চেপেই বলে। মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না? নাঝার এমন ঘাটতারামি কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলের ছিটা উপচে পড়ছে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতা সামনে নে সবর মাইয়া, নয়তো থুতা আস্থা রাখবো না। নাঝা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার তো ওটা ঠিকই আছে, নিজেকে সামলান। পাপে তো ঘা হয়ে যাচ্ছে অন্তর আপনার। তৌসির নাঝার সাহস দেখে থমকায়। বেশ সাহস বেড়ে গেছে, এই ছোট্ট মেয়ের বয়স হয়নি এক চিলতে আর এত বড় বড় কথা। তৌসির নাঝার চোখে চোখ রেখে হুমকি দিয়েই বলে, আমি পাপি, আমি পাপি, আর আমার পাপে আমারই ক্ষয় করব, তাতে তোমার কি? আর আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বলে পাপীকেও অপমান করা হবে, নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যেই সাওয়ারি হই না কেন, তাতে তোমার কি? নাঝা এই তোমার কি, তোমার কি? আর গালি শুনে দ্বিগুণ রেগে ওঠে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টদের একটাই অস্ত্র, আর তা হলো অশ্লীল বাক্য। বেশি মুখ লম্বা করো না তো, হয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাঝা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি, মারবেন, খুন করবেন, নাকি নিজেরা ব্যবসায় যে বেচে দেবেন? কি করবেন আপনি? এগুলোই তো করতে পারেন, আর কোনো বল পারেন আপনি করতে? পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন? নিন করুন। আপনার জন্য আমার জীবনের সব চিত্র হারিয়েছে, আবার জীবনটাও নিয়ে নিন আবার, তাহলে শান্ত হবেন। নাঝার হঠাৎ এমন রাগ দেখে তৌসির চোখ বড় বড় করে নাঝার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যি জিন টিন লাগলো না তো। তৌসির নাঝাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলল, হাই চুপ, এত কথা বলবি না, যা গিয়া মরণের ঘুম ঘুমা। আমার লগে ফ্যাত করলে জীবন্ত কবর দিয়ে দিব। তবে নাঝা, ওর কি ধমকে ভয় পাও মেয়ে? নাঝা আরও বেশি চিৎকার করে বলে। তো দিয়ে দিন। তৌসির নাঝার কথায় মারাত্মক রেগে ওঠে। তৌসির নিজের লুঙ্গি নিচের কোনা তুলে নিয়ে কোমরে গুজতে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার তো সবর রাখ দেখাস, আমার লগে ফ্যাত করিস, আইস তোর সবাইকে আমি বের করে দিব। এই বলেই তৌসির সাপের মতো ফুসফুস করে নাঝার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাঝা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় উঠান, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এই বলে নাঝা দুহাতে মাটি আঁকড়ে ধরে পিছুতে থাকে। তৌসিরের এমন অসহায় এই চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল তো জাজ, আর দেখাবে জাজ? নাঝা ঢোক গিলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আর আর এমন করবো না, আমায় তুলুন এখান থেকে। এই বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাঝাকে তৌসির কবরের ভেতর বসিয়ে রেখেছে। সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তৌসির নাঝাকে এর আগে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে, কারণ ও মুখে মুখে তর্ক করছিল। কবরে ফেলেছিল তো, কিন্তু তাও নাঝার ভয় না পেয়ে উল্টো তৌসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে। আর নাঝা ভয়ে মরছে। তৌসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদার মাইয়া, তোমার সাওয়ার রাগ তোমার কাছেই রাখো, নয়তো নেক্সট ডে এমন কিছু হইলে সাপ ঝোলাই দিব গলায়। নাজিম চাচা আর মিনহাজ মামা তৌসিরকে গালি দিয়ে বলেন, তারপরে দাঁত পালাইয়া দিব, ওটা তাড়াতাড়ি তোল, বউরা রাগঝাপ করবেই, এগুলো সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে? তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার ছেলাদা বাচ্চা ঝোলাইছে গলায়, এর লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করা লাগবে আমার। এই বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে ওপরে অন্যদিকে ছুঁড়ে মারে। নাঝা এখন ভয়ে সিটিয়ে আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমারে নিয়ে আয়, আমরা গেলাম। এই বলে নাজিম চাচা আর মিনহাজ মামা চলে যেতে থাকেন। তৌসির মুচকি হেসে নাঝার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি না, তাচ্ছিল্যের বললে ঠিক হবে।
নাজহার দিকে তাকিয়ে তৌসির এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়ার জন্য চায়, কিন্তু বর সাধ্য হয় না ফিরিয়ে নেয়ার। নাজহার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজহার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া ঘেন্নার চাহনি দেখতে পাচ্ছে। নাজহার তপ্ত কুসুমরাঙা রক্তিম অধরখানা রাগে কাঁপছে। মনে হচ্ছে অধরদয় জোড়া গোলাপ কুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুঝে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়, তারপর চোখ খুলে নাজহার দিকে হাত বাড়িয়ে বলে, চলো উঠো। কিন্তু নাজহার হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, উপরে উঠুন যান, তারপর আমি উঠবো। তৌসির নাজহার কথায় কিছু বলে না, চুপচাপ কবরের পাড়ে উঠে এক হাঁটু ঘিরে বসে নাজহার দিকে হাত বাড়ায়। কিন্তু নাজহা আবারও আগের মতো কাজ করে নিজেই নিজের কষ্ট করে পাড়ে উঠে পড়ে। তৌসির নাজহার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতেছ? কিন্তু নাজহা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজহার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি এই কেমন ঝালমরিচ আমার কপালে জুটাইলা আল্লাহ। ঘড়ির কাঁটা 3টায় এসে থেমেছে। চারপাশ একদম স্তব্ধ নিস্তব্ধ, কেবল মাঝখানে শোনা যাচ্ছে পেছনের ঝোপঝাড়ে ঝিঝি পোকার মৃদু সুর। এমন সময় নাজহা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে যে তার ভাঙা আত্মসম্মানের যন্ত্রণা আর অসহায়ত্বের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস, যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছিল। নাজহা কবরের চারিপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখ পড়ে এক কালচে রঙের বিচ্ছুর ওপর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছিল। তখনকার অপমানে রাগে রাতে ঘুম হয়নি ওর, তাই তো এসেছে এখানে। রাগে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু এখন ভয় পায় না। উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতর ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে চিত হয়ে। নাজহা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে, তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করেই বলে, আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এই বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে। খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ তুলে আনে টাকনুর কাছ থেকে। তারপর সেই বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে। তৌসিরের ঘুম এখনো ভাঙেনি। নাজহার বিচ্ছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্তি পাবো। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট, সঙ্গে ছাই রঙা একটা প্যান্ট, চুলগুলো এলোমেলো। সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখ জোড়া লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্ন ছড়া এক অবয়ব। চারপাশে কেবল এক পেঁচা আর কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে এক দৃষ্টিতে পানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে গেছে। ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মনে চাচ্ছে ইকরাব যেভাবে নাজহাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল ওভাবেই কাঁদতে, কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত, ও চাইলেও পারবে না। ও যে শুধুই নাজহার বিরহে ছাই হয়ে যাবে। তাও ভেতরে ভেতরে বুকটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকে গেছে, আর আসবে না। হয়তো চলে এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলল, রুদ্র রাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারো নিরে বলো? দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো। তবে তুমি তার জন্য কেন এতটা পড়ো? এবার মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। বুক ধরফর করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকের হাত চেপে ধরে চোখের পানিগুলো টুপটাপ করে সিঁড়িতে পড়তে থাকে। নিজে নিজেকে বলে, আমি মানতে পারছি না, তুমি আমার হয়েও কেন আমার হলে না? নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আমার না পাওয়া আজ আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তুমি আমাকে
স্নিগ্ধ পদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এই বলে মাথা তুলে চারিদিকে তাকায়, তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয়, টুংটাং আওয়াজের তালে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগ গলায় গেয়ে ওঠে। নাজহা পড়েছে মুশকিলে, হাত পা তিত্তির করে কাঁপছে। আর কাঁপবেই না কেন? ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছেন ওর চাচা, নানা, নাদের আর নাহিদ, সাথে ওই দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাজহার বয়সেরই দুই ভাগনাও এসেছে। এরা ওরই বয়সের, ওই 2-1 মাস ব্যবধান। ফাইজার রায়াত, এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই, সাথে নাজহার দাদা শ্বশুর তুয়াইদ শিকদারও আছেন। নাজহার শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজের চাচা মিনহাজ মামাও এসেছেন। তৌসিরের বিবিজান তুয়াইদ শিকদারের বেগম নূরজাহান হাতুনও আছেন। নাজহাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাজহা ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দেবে? আর স্তব্ধ হয়েছে কারণ ও জানেই ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজহা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজহা ইকরাবকে অতটা পছন্দ নয়, কিন্তু ও জানে ভালো করেই ইকরাব ওর জন্য দেওয়ানা। চারদিকে চোখ বুলিয়ে নাজহা নিজের মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতে ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজহা সহ ওর বাড়ির লোকেরা ভয় পেতে শুরু করে। কি জানি কি করে। নাহিদ চাচ্চুরা তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না, শুধু নাজহাকে একটিবার দেখতে চাই। নাজহা ইকরাবের দিকে তাকিয়ে মেকে হেসে ওর দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাজহার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাজহা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতে দিয়ে নিজের পকেট থেকে একটা প্যাকেট বের করে থাকে। নাজহা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। ভেমড়ি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না।
ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজহার হাতে চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ থেকে তোর বিয়ের সালামি। নাজহা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এই লোক কি যাচ্ছে, পাগল হয়ে গেল নাকি? নাজহা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এইটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাজহার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে। তুই ভালো থাকিস ফুল। নাজহা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নের বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাবও ওই চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজিম চাচাকে কনুই দিয়ে কুতা মারে। এতে নাজিম চাচা চারিদিকে একবার নজর তাকিয়ে ওর দিকে ঝোঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বউর দিকে এমন আশিক নজরে জ্ঞান তাকায়। নাজিম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলেন, বেইজ্জতি বাণী বন্ধ কর, শাহুয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি সবার নাতি হলে তোর বাপ সাউ বাহালা, গাদ্দারের জন্ম। নাজিম চাচা আর কিছু বলতে যাবেন তার আগেই নাজহা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওর দিকে দিচ্ছে, কিন্তু নাজহা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজিম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজহার এই ছিচকামি দেখে তৌসিরও চায়ের কাপটা হাতে নিতে নিতে একটু নড়া দেয়। এতে তৌসিরের হাতে চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পড়ে গেল। নাজহা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণা ভিজিয়ে তৌসিরের বাঁ হাতে ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে চোখের এক কোণে শয়তানি হাসি টেনে নাজহার দিকে তাকায়, তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাজহার মাথার ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাজহার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাজহার মাথায় ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে কপলক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশিক হও না কেন, হালার পুত, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়। অন্তর জ্বলে যাচ্ছে নাজহার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতর খাখা করছে। ইকরাব হাসফাস করে চারিদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে ওঠে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। এই বলেই সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়। মাস্টার চাচু পরিস্থিতি সামলাতে বলে, আসলে ও গতকালই এসেছে, আগমা হয়েছে, তাহলে আমরাও আসি। নাজহা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করেই বলে, চাচু, তালহা ভাই এলেন না? বিয়ের সময়ও ছিলেন না তো? ছোট চাচু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজহা মাথা নাড়ায়। মাস্টার চাচু আর ছোট চাচু দুজনে দুদিক দিয়ে ওকে জড়িয়ে ধরে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস ফোন করে। নাজহা দু হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমরা চিন্তা করো না। এই বলে ছোট চাচুর বুকে মাথা ঠেকে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচু চারিদিকে তাকিয়ে মেকে হেসে ওকে ফিসফিসিয়ে বলেন, তুই চিন্তা করিস না। মাস্টার চাচু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, নাজহার ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকে হেসে বলে, না না, সমস্যা হবে কেন, দিতে পারেন। মাস্টার চাচু অনুমতি পেয়ে নাজহার হাতে নিজের প্যাকেট থেকে নাজহার ফোনটি তুলে দিয়ে বলেন, তোর ফোন? নাজহা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাজহার ফোনটা ওর সাহেব চাচু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাজহার ওনার কথা মনে পড়ে গেল। নাজহার থেকে সবাই বিদায় নিয়ে চলে যান। নাজহা ও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজহা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রর কপালে এমন ভদ্র মায়া সত্যি ভাগ্যর খেলা। তৌসির মিনহাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায়, কিন্তু ঝাল ঝাড়ে আমার উপরে। এই বলে নিজের লুঙ্গির নিচে এক কোণা হাতে তুলে রুমের দিকে পা বাড়ায়। ইকরাবরা গাড়িতে উঠেছে। শিকদার বাড়ির বড় উঠোনের এক সাইডের গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কে একটা মনে করে ওপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রি পিস পরিহিত
ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গুচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমনটা কেন হলো? ইকরাব কিছু সময় তাকে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতর উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পেছনে তাকায় আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতেই দেখে ওর ছোট চাচু ওর দিকে তাকিয়ে আছেন। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়, কিন্তু নাহিদ চাচু নিজেকে সামলাতে পারেন না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিচ্ছু করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচ্চু, তোমায় আমি বলতে পারবো না, বুঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট নাজহা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই, ওইদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই। আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মনিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর লগে বিয়া দিয়ে দিই? সাফওয়ানের এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখে সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে একটা ভালো মগজ দিয়েছে ভাই, যা ভালো কাজ কখনো কাজ করে না। মগজ থাকলে না কাজ করবে। নাঝা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাঝা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাঝার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যাম পুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাঝা শুধু একবার ওকে দেখতে চায়, শুধু দেখতেই চায়, আর কিছু না। নাঝা দীর্ঘশ্বাস ফেলে নিজে দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরতে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কে তালো? তালুকদার মাইয়া? তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনি মরণ হয়ে গেল কেন ওর? একটু দুঃখ প্রকাশ করতে পারল না। নাঝা এর আগেই তৌসির পেছন থেকে টিটকারি দিয়ে এই কথাটা বলে ওঠে। নাঝা বিরক্ত হয়ে পেছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন আপনি? একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না আপনি? তৌসির নাঝার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গা ছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বাল জেগালে এমন ফ্যাতফ্যাত করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখে আমি কইলাম। নাঝা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার, হ্যাঁ, মাস্টার ভাই আমার পছন্দ করেন, আমার ওনার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল, আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাঝার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাঝার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে, তারপর আবার নাঝার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাঝা তৌসিরের কথায় চারপাশে চোখ বুলিয়ে নিজের 2 হাত বুকে ভাঁজ করে নিজে গুছতে গুছতে বলে, না। নাঝার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আরো চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য ঘরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাঝা কিছুটা ভরকে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাঝা নয়, তাই সত্যিটা বলে দেয়। হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, তার কাছে যাইতে চাও? নাঝা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসির রেগে গেলে না কেন? সত্যিটা জানার পর তো 2-একটা গালি দেওয়া উচিত, কিন্তু কই, কিছুই তো বলছে না, উল্টো জিজ্ঞাসা করছে এক অদ্ভুত কথা। নাঝা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এই কথা দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা, ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার আবেগী প্রেম টেম জানলা দিয়ে উড়াল দিব। বছরে বছরে আমার পক্ষ হইতে বাচ্চাদের একটা গিফট পাইলে। নাঝা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতে গা চলে যাচ্ছে খা খা করে। নাঝা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকিয়ে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন? আপনি একটু ভালো হতে পারেন না? তৌসির নাঝার কথা শুনে ওর দিকে 2 কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলোই সন্ত্রাস, তাহলে আমি কেমনে ভালো হবো? দুঃখিত, আমার পক্ষে ভালো অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবে। আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। হাই চুপ, এত কথা না। আমরা শয়তান হলে তোমার বাপ চাচের শয়তানের পার্টনার, খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশ্যে, আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে।
নাজহা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টি তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে এই যে নারী দেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হসপিটালের ভেতর দাঁতের লেভেল আড়ালে যে নেশাদ্রব্য চালান, সেটা কি? তৌসির নাজহার মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করেই বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছো নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি, আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন তার থেকে ডাবল শয়তানি চলে আড়ালে। তৌসির এটা শুনে চারিদিকে তাকিয়ে নাজহার দিকে একটু ঝুঁকে বলে, শ্শ্, আসতে বলো। আর সবকিছু প্রকাশ্যে করতে হয় না, বুঝলা? তাহলে তোর মাইয়া। নাজহা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহরাম ভাবতেই ঘেন্না লাগছে আমার। তৌসির নাজহার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়, তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহারাম কইয়া ভালো কথা মনে করেলা, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তো ওর উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটাকে দিবা নাকি অস্বীকার করবা? নাজহার সারা শরীর কেঁপে ওঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাজহার কথায় হেসে দিয়ে বলে, মানবো না বলে দেখবা একদম কয়েক বছর মা হইয়া গেছো। নাজহা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হয়েছে, বাদ দাও। তুমি নিজে আগে বড় হও, আর বাচ্চা মারা এবার দরকার নাই। আর আমার তোমার মতো বোর থেকে ওইসব কিছু লাগবেও না। নাজহা এটা শুনে তাচ্ছিল্যের সুরেই বলে, লাগবে কেন? যারা কনসাকে নারী দেহ বিকায় তাদের কিছুরই অভাব হয় নাকি? আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাজহার কথায় ওর দিকে রাগী চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর, নাজহার এইসব কথায় কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমন থাপ্পড় মারমো, অমনি দাঁত সবগুলো সালসেলা খুইলা পড়বো। সবার মাইয়া নিজের এক হাত লম্বা থুতা সামলা। নাজহা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি একদম খাঁটি বলেছি। কয় নারীর লগে নিজের শখ পূরণ করেছেন আপনি? কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার হাজারবার বিষে ডুবে মরার মতো যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাজহার দিকে তাকিয়ে বলে, তুই দেখছোস আমি কারো লোকে কিছু করছে? তুই দেখছোস কারো লোকে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জানে কিভাবে বললি? তোর থোতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবে না। যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চারা, এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাজহার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজহা, তুমি এখন অনেক ছোট, তোমার বোঝ কম। তুমি যা ভাববে এখন তা বিশ্বাস করবে, আমি সত্যিটা বললে অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও আমি আমার স্ত্রী অর্থাৎ তোমায় সম্মান করি, মন থেকে একটু পছন্দও করি। তাই দয়া করে তোমার মুখটার সামনে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষয়ে প্রভাব তুমি সহ্য করতে পারবে না। নাজহা আর কিছু বলে না এমন ঠান্ডা গলার কথা শুনেও, যদিও ও এখন কাউ কাউ করে, তো এটা নিতান্তই বোকামি। নাজহা চুপচাপ ব্যালকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলে। তো নাজহার অবস্থা এমন, যেতে গিয়ে টাস করে টি টেবিলের সাথে উষ্টাকে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাজহাকে পড়ে যেতে দেখে পেছনে ঘুরে নাজহার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ো আর বেশি করে। নাজহা নিজের ব্যথাতুর হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তাতে আপনার কি? তৌসির নাজহার কথা শুনে চারিদিকে ভ্রুকুচকে তাকিয়ে ফিস ফিস করেই বলে, এক বালে ঝালমরে জুটছে ঠাড়া পড়া কপালে। তৌসির নাজহার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি হাত সরা তো, আমি দেখি কি তো হইছে। এই বলে নাজহা আঙুল ধরে ওর হাত সরাতে নেই। তখনই তৌসিরের চোখ পড়ে নাজহার হাতের পাতায় থাকা মেহেদি রঙের দিকে। সারা জীবন দেখেছে নতুন বউরা হাতের মাথা মুড়িয়ে মেহেদি দেয়, কিন্তু নাজহার হাতের তালুই একটু মেহেদি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মেহেদি দিয়েই ধুয়ে নেওয়া হয়েছে। নাজহা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে, হাত ছাড়ুন। তৌসিরের ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি? উঠে দাঁড়াও,
দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাঝা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চারদিকে কিছু সময় তাকে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়েই আবারও পড়ে যেতে নেয় সোফায়। পায়ে আর পা লেগে কিন্তু পড়ে না। তৌসির পেছন থেকে ওর হাত টেনে ধরে। নাঝার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা হালকা করে হেসে ওঠে। নাঝা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান বারবার পড়ে যাচ্ছে। নাঝা চোখ তুলেই তৌসিরের চোখের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাঝাকে হাসতে দেখলো। নাঝার হাসি দেখে তৌসির আপন মনেই বলে ওঠে, মাইয়াটার হাসি সুন্দর আছে।